আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে ক্রান্তিকালীন সময়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যার বাসায় আছেন, যার কারণে আগের মতো ক্লাসরুমে গিয়ে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ক্লাস নেওয়া তো আর থেমে নেই, যার ফলস্বরূপ আমরা আজকে ডিজিটালি ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের একটু হলেও উপকার হয়। আমি মোহাম্মদ ওয়াসিম হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে অনার্স থার্ড ইয়ারে সামষ্টিক অর্থনীতির একটা চ্যাপ্টারে একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। চ্যাপ্টার হচ্ছে কেইনসের সামষ্টিক অর্থনৈতিক তত্ত্ব, আর টপিকটা হচ্ছে কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব। এই তত্ত্ব কয়েকটা নামে পরিচিত। একটা হচ্ছে কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব, আরেকটা হচ্ছে কেইনসের কার্যকর চাহিদা তত্ত্ব, এবং শেষটা হচ্ছে কেইনসের সামগ্রিক চাহিদা তত্ত্ব। তার মানে এই তিনটার যে কোনো একটা নামে যদি প্রশ্ন আসে, উত্তর হবে একটা। যে কোনোটা আসুক না কেন, উত্তর হবে একটা। আর কেইনস এই তত্ত্বটি উল্লেখ করেছেন ওনার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তিনটে জিনিস: এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তাহলে আজকের যে তত্ত্ব, আয় এবং নিয়োগ তত্ত্ব, সেটার মূল বক্তব্য হচ্ছে, উনি বলেছেন একটি দেশের আয়, উৎপাদন, নিয়োগ নির্ভর করে কার্যকর চাহিদার উপর। এই যে কার্যকর চাহিদা, সেটা নর্মাল চাহিদার চেয়ে একটু আলাদা। কার্যকর চাহিদা হলো এমন একটি অবস্থা যেখানে মোট চাহিদা এবং মোট যোগান সমান। কেইনস মনে করেন মোট যোগান যদি পূর্ণ নিয়োগ পর্যায়ে থাকে, অথচ মোট চাহিদা যদি মোট যোগানের তুলনায় কম হয়, তবে ওই সময় একটা অনভিপ্রেত ঘটনা ঘটে, যেটাকে অনভিপ্রেত বেকারত্ব বলা হয়, ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ এক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে মোট যোগান, আর একটা হলো মোট চাহিদা। যেহেতু এখানে বেকারত্বের কথা আসছে, তার মানে এখানে একটা উৎপাদনের একটা উপকরণ, যেটাকে আমরা বলি শ্রম, এখানে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের কথা বলা হয়েছে। তাহলে যোগানটা নির্ভর করে শ্রমিকের উপর, আর শ্রমের চাহিদা নির্ভর করে উৎপাদনকারের উপর। এক্ষেত্রে শ্রমিক তার শ্রমের যোগান যখন পূর্ণনিয়োগ পর্যায়ে রাখে, কিন্তু তার শ্রমের চাহিদা যদি ওই যোগানের সমান না হয়, অর্থাৎ তার শ্রমের যোগানের চেয়ে যখন শ্রমের চাহিদা কম হয়, তখনই এই অনভিপ্রেত বেকারত্ব, অর্থাৎ ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট দেখা দিবে। এই যে অনভিপ্রেত বেকারত্ব, এটা দুইটা কারণে ঘটে বলে উনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগ থেকে যখন প্রত্যাশিত প্রাপ্তি কমে যায়, তখন দেশে মোট চাহিদার অভাব ঘটে, আর ওই সময় অনভিপ্রেত বেকারত্ব তৈরি হয়। আবার অর্থবাজারে যখন তারল্যপাত তৈরি হয়, ওই সময়ও দেশে মোট চাহিদার অভাব হয়, নর্মালি অনভিপ্রেত বেকারত্ব তৈরি হয়। আর এই অবস্থায় একটি দেশে অপূর্ণ নিয়োগ ভারসাম্য একটি স্বাভাবিক পরিণতি। যেহেতু ব্যক্তিগত বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় কমে যায় এবং অর্থ ব্যবস্থায় যখন তারল্যপাত তৈরি হয়, স্বাভাবিকভাবে এই দুইটা কারণের ফলস্বরূপ মোট চাহিদা হ্রাস হবে, এবং যে ভারসাম্য তৈরি হবে একটি দেশের, সেটা হবে অপূর্ণ নিয়োগ ভারসাম্য, যেটাকে আমরা বলছি মোট যোগানের তুলনায় মোট চাহিদার ঘাটতি। এটার কারণেই ক্ষেত্রে আমার অপূর্ণ নিয়োগের ভারসাম্য তৈরি হয়। তার মানে পূর্ণ নিয়োগ অর্জনের পূর্বেই দেশে আয় ও নিয়োগ নির্ধারিত হয়। তাহলে এই যে অনভিপ্রেত বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ ভারসাম্য দূর করতে হলে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মত দিয়েছেন কেইনস, যাতে অর্থনীতি অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে তার পূর্ণ নিয়োগ ভারসাম্যের দিকে ধাবিত হতে পারে। যথানিয়মে প্রত্যেকটা তত্ত্বের জন্য যেহেতু কিছু অনুমিতি
হিসাব করা হয়, এই তত্ত্বের জন্য 5টা অনুমিতি উনি হিসাব করেছেন। 1 নম্বর হচ্ছে 2 সেক্টরে অর্থনীতি বিদ্যমান, 2 নম্বর হচ্ছে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান, 3 নম্বর সমাজের মোট চাহিদা ক্রমহ্রাসমান হারে বাড়ে, 4 নম্বর সমাজের মোট যোগান স্থির হারে বাড়ে, আবার 5 নম্বর হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিবেচিত। এই যে 5টা অনুমিতি, এগুলো আমরা কোনো না কোনোভাবে আমরা পরিচিত, কারণ আমরা যেহেতু ম্যাক্রো ইকোনমিক্স অনেক দিন ধরে পড়ে আসছি, স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আমরা জানব এবং জানি। তাহলে তত্ত্বের বিশ্লেষণ আমরা টপিকটা দিতে পারি হচ্ছে, যেহেতু এক্ষেত্রে বলা হচ্ছে কার্যকর চাহিদার মাধ্যমে এই যে অপূর্ণ নিয়োগের ভারসাম্য নির্ধারণ, তাহলে সেক্ষেত্রে এই যে নিয়োগ বলতে কি বোঝানো হয়? একটি দেশের নিয়োগ বলতে কর্মে সমর্থ এবং ইচ্ছুক ব্যক্তিদের নিয়োগকে বোঝানো হয়। আর নিয়োগ পাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়োগ না পেলে তাকে অনভিপ্রেত বা অনিচ্ছাকৃত বেকারত্ব বলা হয়। আর ওই কেইনসের মতে কার্যকর চাহিদা বা ইফেক্টিভ ডিমান্ড ধারণা দ্বারা দেশের আয় ও নিয়োগ নির্ধারণ ব্যাখ্যা করা যায়। তার মতে দেশের মোট চাহিদা ও মোট যোগানের সমতার মাধ্যমে কার্যকর চাহিদা নির্ধারিত হয়, যাতে নির্ধারিত হয় একটি দেশের আয় ও নিয়োগ। তার মানে কার্যকর চাহিদার যেই অবস্থা, সেই অবস্থা হচ্ছে ওই অবস্থা যেখানে মোট চাহিদা ও মোট যোগান সমান হয়, এবং ওই অবস্থায় কার্যকর চাহিদা নির্ধারিত হবে এবং ওই কার্যকর চাহিদা দ্বারা নির্ধারিত হয় একটি দেশের আয় এবং নিয়োগ। তাহলে সেক্ষেত্রে একটা চিত্র যদি আমরা ব্যাখ্যা করি, লম্বককে এক্ষেত্রে দেখানো হচ্ছে অ্যাডিএস অর্থাৎ সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, আর ভূমিয়ককে দেখানো হচ্ছে নিয়োগ। অ্যাডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা, এস হচ্ছে সামগ্রিক যোগান রেখা। তাহলে এক্ষেত্রে ভারসাম্য যখন আমরা নির্ধারণ করব, অর্থাৎ অথবা কার্যকর চাহিদা ও নিয়োগ যে আমরা নির্ধারণ করব, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে নির্ধারণ করতে হবে কার্যকর চাহিদা। কার্যকর চাহিদা হচ্ছে ওই অবস্থা যেই বিন্দুতে অথবা যেই অবস্থায় মোট চাহিদা এবং মোট যোগান সমান, সেটাই হবে কার্যকর চাহিদা। তাহলে কার্যকর চাহিদা হচ্ছে এই বিন্দু, আর এই বিন্দু বরাবর আমার নিয়োগের পরিমাণ হচ্ছে n0, এটাই হচ্ছে আমার ভারসাম্য নিয়োগ। তাহলে এখন কি আমরা ধরে নিতে পারি এটাই পূর্ণ নিয়োগ? যদি আমরা মনে করি যে n0 ও পূর্ণ নিয়োগ, তাহলে পূর্ণ নিয়োগ কোনটা? তাহলে পূর্ণ নিয়োগ হচ্ছে nf, অর্থাৎ এই সময়ে এই যে কার্যকর চাহিদা নির্ধারণ যে সময়ে হয়েছে, এই সময় অর্থনীতিতে আমার মোট শ্রমের পরিমাণ ও nf পরিমাণ, আর আমার ওই nf পরিমাণ থেকে আমার শ্রমিক নিয়োগ পেয়েছে ও n0 পরিমাণ, অর্থাৎ n0 nf পরিমাণ শ্রম এখানে নিয়োগ পায় নাই, অর্থাৎ n0 nf পরিমাণ শ্রমিক বেকার, যেটাকে বলা হচ্ছে অনভিপ্রেত বেকারত্ব। অর্থাৎ এই যে অর্থনীতির এই অবস্থায় এই যে কার্যকর চাহিদা নির্ধারিত হয়েছে, এই সময় আমাদের অপূর্ণ নিয়োগজনিত ভারসাম্য নির্ধারণ হয়েছে। আর এই অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগের দিকে ধাবিত হওয়ার জন্য উনি মোট যোগানের চেয়ে মোট চাহিদাকেই উনি অধিক শক্তিশালী বলে মত দিয়েছেন, অর্থাৎ মোট চাহিদা অপেক্ষক বেশি প্রভাব বিস্তার করে বলে উনি অনুমান করেছেন। এবারে লক্ষ্য করা যাক সমাজের নিয়োগের সাথে আয় কিভাবে নির্ধারিত হয়। সমাজে মোট চাহিদা হলো মোট ভোগ ব্যয় এবং মোট বিনিয়োগের সমষ্টি, অর্থাৎ অ্যাডি সমান অ্যাগ্রিগেট ডিমান্ড সমান সি প্লাস আই, অর্থাৎ কস্ট প্লাস ইনভেস্টমেন্ট, এবং এস সমান হচ্ছে ওয়াই, অর্থাৎ উৎপাদন। একটি দেশের মোট উৎপাদন থেকেই মোট যোগানের সৃষ্টি। তাহলে এক্ষেত্রে অ্যাডি সমান সি প্লাস আই, যেহেতু উনি অনুমিতিতে ধরে নিয়েছেন একটা দ্বিঘাত ভিত্তিক অর্থনীতি, সেক্ষেত্রে উনি মোট চাহিদার যে সমীকরণ সেটা হচ্ছে অ্যাডি সমান সি প্লাস আই আর এস সমান হচ্ছে ওয়াই। এখানে লম্বককে সামগ্রিক চাহিদা আর ভূমিয়ককে সামগ্রিক যোগান। আর এক্ষেত্রে n0 হচ্ছে স্বয়ংভূত ভোগ, যেটা কোনোভাবে আয়ের সাথে সম্পর্কিত নয়। আয় বৃদ্ধি পাক অথবা কমাক অথবা আয় নাই থাকুক, তাকে নির্দিষ্ট পরিমাণ ভোগ করতে হয় বেঁচে থাকার জন্য, সেটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা এর আগে চিত্রে আমরা কার্যকর চাহিদা নির্ধারণ করেছি, এখানে কার্যকর চাহিদা নির্ধারণ করতে হচ্ছে আমাদের ই,
যেখানে এএস এবং এডি পরস্পর সমান। এই যে কার্যকর চাহিদা বরাবর আমার আয় নির্ধারণ হয়েছে ওয়াই নট, কিন্তু এটা আমার অপূর্ণ নিয়োগ আয়, যেটা আমার পূর্ণ নিয়োগ হচ্ছে ওয়াই এফ, যেখানে আমার ঘাটতি রয়ে গেছে ওয়াই নট ওয়াই এফ। এই বিন্দুতে আমার মোট চাহিদা, মোট যোগান অথবা মোট উৎপাদন সমান ভারসাম্য নিয়োগ অথবা আয় নির্ধারিত হয়েছে ওয়াই নট, যা ওয়াই এফ থেকে কম। অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগের অভাবে অপূর্ণ নিয়োগ ভারসাম্য দেখা দেয়। এই জন্য তারল্যপাত এবং মূলধনের প্রান্তিক দক্ষতা হ্রাসকে দায়ী করেন কেইনস। তাহলে এক্ষেত্রে এই যে ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগের অভাব, ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগ নরমালি করা হয় মুনাফাকে সর্বোচ্চ করার জন্য। তো সেক্ষেত্রে তার মূলধনের যদি প্রান্তিক দক্ষতা যদি হ্রাস পায়, অর্থাৎ তার এই যে বিনিয়োগের যে প্রত্যাশিত আয় সেটা যদি কমে যায় এবং তারল্যপাত যখন তৈরি হবে, সুদের হার যখন কমবে না, ওই সময় বেসরকারি বিনিয়োগকারী অথবা ব্যক্তিগত বিনিয়োগকারী আর বিনিয়োগ করতে উৎসাহিত হবে না, যার কারণে স্বাভাবিকভাবে দেশের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে না, তা হ্রাস হবে। তো তিনি মনে করেন এই যে বেসরকারি খাতে বিনিয়োগের যে ঘাটতি সেটাকে পূরণ করার জন্য সরকারকেই গুরুত্বপূর্ণ এবং প্রধান দায়িত্ব পালন করতে হবে, যার মাধ্যমে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যায়। আগের দুইটা চিত্রে আমরা দেখেছি যে ভারসাম্যটা আমরা অর্জন করেছি, দুইটাই হচ্ছে অপূর্ণ নিয়োগজনিত ভারসাম্য। আর এই যে পূর্ণ নিয়োগ আসতে গেলে সরকারকে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রধান ভূমিকা পালন করতে হবে, যাতে সামগ্রিক চাহিদাটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে সামগ্রিক চাহিদার কথা আমরা কেন বলেছি, কারণ কেইনস বলছেন এই যে পূর্ণ নিয়োগ অর্জনের ক্ষেত্রে সামগ্রিক চাহিদাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে লম্বকে এডি এবং এস অর্থাৎ সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, আর ভূমিয়কে নিয়োগ দেখানো হয়েছে। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদেরকে কার্যকর চাহিদা বের করতে হবে। প্রাথমিকভাবে কার্যকর চাহিদা অর্জিত হয়েছে ই বিন্দুতে, এবং এই বিন্দু বরাবর আমাদের ভারসাম্য নিয়োগ নির্ধারিত হয়েছে এন নট, যেটা স্বাভাবিকভাবে পূর্ণ নিয়োগ ভারসাম্য নয়। এক্ষেত্রে এডি সমান সি প্লাস আই, অর্থাৎ ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়। তাহলে সেক্ষেত্রে সরকারের এই যে সামগ্রিক চাহিদার যে ঘাটতি সেটাকে বাড়ানোর জন্য সরকারকে তার ব্যয় আরও বৃদ্ধি করতে হবে, যে তখন সামগ্রিক চাহিদা সমান অর্থাৎ এডি সমান হবে সি প্লাস আই প্লাস জি। অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানোর মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়, যার ফলে কার্যকর চাহিদাও বৃদ্ধি পেয়ে ই থেকে এফ এ উন্নীত হবে, এবং এর পাশাপাশি আমাদের ভারসাম্য নিয়োগও এন নট থেকে বৃদ্ধি পেয়ে এন এফ এ উন্নীত হবে, যেটাকে এনএফকে আমরা বলছি পূর্ণ নিয়োগ, আর এন নট ছিল অপূর্ণ নিয়োগ। তার মানে এই যে আগে এই যে আমরা দুইটা চিত্রে আমরা দেখেছি যে দুইটা চিত্রেই অপূর্ণ নিয়োগজনিত ভারসাম্য ছিল। এই যে অপূর্ণ নিয়োগ, দুইটার ক্ষেত্রে অপূর্ণ নিয়োগ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগের ঘাটতি। তো ব্যক্তিগত বিনিয়োগের ঘাটতি কেন হচ্ছে সেটা আমরা বলেছি, দুইটা কারণ উনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা হ্রাস পাচ্ছে, আর একটা হচ্ছে তারল্যপাত। তাহলে সেক্ষেত্রে অর্থনীতিতে একটা সুস্থ অবস্থা, অর্থাৎ যে পরিমাণ শ্রমিক কাজ করতে চায় তাদেরও কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য বেসরকারি খাতের চেয়ে সরকারি খাতকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে যখন অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ ভারসাম্য বজায় থাকবে। তাহলে সোজা কথায় যদি বলি, অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করতে গেলে আমার সামগ্রিক চাহিদা সমীকরণ এডি সমান সি প্লাস আইকে আমার উন্নীত করতে হবে এডি সমান সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যাড করে সরকারের ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা যখন বাড়বে আমার কার্যকর চাহিদাও বাড়বে, এবং আমার অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগের দিকে আমরা ধাবিত হব, এবং শেষে আমরা পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য অর্জন করতে সমর্থ হব। এটাই হচ্ছে কেইনসের আয় এবং নিয়োগ তত্ত্ব। ধন্যবাদ সবাইকে।